আমাদের চারপাশের পৃথিবীকে জানার একমাত্র উপায় হলো আমাদের ইন্দ্রিয় অঙ্গ। মানুষ ও অন্যান্য প্রাণী নিজেদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই। উদাহরণ হিসেবে বিভিন্ন ধরনের কম্পনকে আমরা শব্দ হিসেবে অনুভব করি, আর জীবের মাধ্যমে আমরা খাবারের স্বাদ বুঝতে পারি। যদি আমাদের শরীরকে একটি বাড়ির সঙ্গে তুলনা করা হয়, তাহলে ইন্দ্রিয় অঙ্গগুলো সেই বাড়ির জানালার মতো। বাইরের সমস্ত তথ্য এই জানালাগুলোর মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করে। প্রতিটি ইন্দ্রিয় নির্দিষ্ট ধরনের তথ্য গ্রহণ করে। যেমন নাক দিয়ে আমরা গন্ধ বুঝতে পারি কিন্তু শব্দ শুনতে পারি না। আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোক সংবেদনশীল ইন্দ্রিয় হলো চোখ। চোখের সাহায্যে আমরা আলো অনুভব করি। বিভিন্ন বস্তুর উপর দিয়ে প্রতিফলিত হয়ে যখন আলো চোখে প্রবেশ করে, তখন আমাদের মস্তিষ্ক সেই বস্তুগুলোকে দেখার অনুভূতি তৈরি করে। শুধু তাই নয়, আমাদের চোখ বিভিন্ন রঙের আলো আলাদা আলাদা করে দেখতে পারে। সেই কারণে আমরা পৃথিবীকে এত রঙিন দেখতে পাই। জানেন, চোখ আমাদের শরীরের সবচেয়ে উন্নত এবং বেশি ব্যবহৃত ইন্দ্রিয় অঙ্গ। অবাক করার বিষয় হলো আমাদের একটি চোখে প্রায় 20 লক্ষেরও বেশি কার্যকর অংশ রয়েছে। মস্তিষ্কের পর চোখই শরীরের সবচেয়ে জটিল অঙ্গ। অন্যান্য ইন্দ্রিয়ের তুলনায় মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ দৃষ্টিশক্তির তথ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। কারণ আমরা জীবনে যা কিছু শিখি তার প্রায় 80%ই চোখে দেখে শিখি। চোখের আকৃতি প্রায় গোলাকার, যাকে আইবল বলা হয়। এর ব্যাস প্রায় 2.3 সেন্টিমিটার। চোখের সামনের দিকে যে স্বচ্ছ সামান্য উঁচু অংশটি রয়েছে তাকে কর্নিয়া বলা হয়। স্বচ্ছ অর্থাৎ যার ভেতর দিয়ে আলো সহজেই প্রবেশ করতে পারে। কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো প্রথমে কর্নিয়ার মধ্য দিয়েই চোখে প্রবেশ করে। কর্নিয়ার বাঁক অনেক বেশি হয়, এটি একটি কনভার্জিং লেন্সের মতো কাজ করে এবং আলোক রশ্মিকে রেটিনার দিকে কেন্দ্রীভূত করে। চোখের রঙিন অংশটির নাম আইরিস। এটি পেশি দিয়ে তৈরি। এটি স্বচ্ছ নয়, তাই এর মধ্যে দিয়ে আলো যেতে পারে না। তবে আইরিসের মাঝখানে একটি ছিদ্র থাকে যার নাম পিউপিল। আইরিস সংকুচিত বা প্রসারিত হয়ে পিউপিলকে বড় বা ছোট করতে পারে। কিন্তু এর প্রয়োজন কি? যখন আমরা কম আলোকযুক্ত স্থানে থাকি, তখন চোখে কম আলো প্রবেশ করে, ফলে চোখে দেখতে অসুবিধা হয়। আবার খুব বেশি আলো থাকলে অতিরিক্ত আলো চোখে ঢুকে চোখের ক্ষতি করতে পারে। তাই অন্ধকারে আইরিস পিউপিলকে বড় করে দেয়, যাতে বেশি আলো চোখে প্রবেশ করতে পারে এবং আমরা স্পষ্টভাবে দেখতে পারি। আর উজ্জ্বল আলোতে আইরিস পিউপিলকে ছোট করে দেয়, যাতে অতিরিক্ত আলো প্রবেশ না করে এবং চোখ সুরক্ষিত থাকে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কারো চোখ নীল, কারো চোখ সবুজ, কারো চোখ বাদামি, আবার কারো চোখ কালো। চোখের এই রং নির্ভর করে আইরিসে থাকা পিগমেন্টের উপর। আইরিসের ঠিক পেছনে একটি লেন্স থাকে। এটি একটি উত্তল বা কনভেক্স লেন্স, ঠিক যেমন ম্যাগনিফাইং গ্লাস বা ক্যামেরায় ব্যবহৃত হয়। তবে আমাদের চোখের লেন্স কাচের নয়, এটি স্বচ্ছ জেলির মতো নমনীয় তন্তুযুক্ত পদার্থ দিয়ে তৈরি। এই লেন্স আলোক রশ্মিকে আরও বেশি বাঁকিয়ে চোখের পেছনের অংশ অর্থাৎ রেটিনার উপর সঠিকভাবে ফোকাস করে। ফলে রেটিনায় একটি পরিষ্কার ছবি তৈরি হয়। অর্থাৎ প্রথমে কর্নিয়া আলোক রশ্মিকে বাঁকায়, তারপর লেন্স আবার সেটিকে আরও নিখুঁতভাবে বাঁকিয়ে রেটিনার ফোকাস করে। আসলে আলোর বেশিরভাগ বাঁক কর্নিয়াতেই ঘটে, আর লেন্স শুধু সূক্ষ্ম সমন্বয় করে যাতে ছবিটি একবারে পরিষ্কার হয়। রেটিনা হলো চোখের ভেতরের আলোক সংবেদনশীল একটি পাতলা স্তর। আমরা যে ছবি দেখি সেটি প্রথমে রেটিনাতেই তৈরি হয়। রেটিনায় যদি পরিষ্কার ছবি তৈরি হয়, তাহলে আমরা বস্তুটিকে স্পষ্ট দেখতে পাই। কিন্তু যদি কোনো কারণে আলোক রশ্মি সঠিকভাবে ফোকাস না হয়, তাহলে ছবিটি ঝাপসা হয়ে যায় এবং বস্তুটি অস্পষ্ট দেখায়। রেটিনা বিশেষ ধরনের আলোক সংবেদনশীল কোষ থাকে। আলোক রশ্মি এই কোষগুলোর উপর পড়লে এগুলো সক্রিয় হয়ে আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। এরপর অপটিক নার্ভ সেই বৈদ্যুতিক সংকেতগুলো মস্তিষ্কে পৌঁছে দেয়। মস্তিষ্ক সেই সংকেত বিশ্লেষণ করে আমাদের দেখার অনুভূতি সৃষ্টি করে। এবার দেখুন, এখানে সিলিয়ারি মাসেল বা মাংসপেশি রয়েছে। এই পেশিগুলো সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে নমনীয় লেন্সের সঙ্গে যুক্ত থাকে। প্রয়োজন অনুযায়ী এগুলো সংকুচিত বা শিথিল বা রিল্যাক্স হয়ে লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। সিলিয়ারি মাংসপেশির সঙ্গে এই নমনীয় লেন্সটি সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে। প্রয়োজন অনুযায়ী এই পেশিগুলো সংকুচিত বা রিল্যাক্স হয়ে লেন্সের আকৃতি পরিবর্তন করে। যখন সিলিয়ারি মাংসপেশি সংকুচিত হয়, তখন লেন্সটি আরও মোটা হয়ে যায় এবং এর বক্রতাও বা কার্ভেচার বেড়ে যায়। আর যখন এই পেশিগুলো শিথিল হয়, তখন লেন্সটি পাতলা হয়ে যায় এবং বক্রতা কমে যায়। এভাবে আমার চোখ
চোখ বিভিন্ন দূরত্বে থাকা বস্তুতে সঠিকভাবে ফোকাস করতে পারে। ধরুন কোনো বস্তুকে আমাদের থেকে অনেক দূরে রয়েছে, সেই বস্তু থেকে আসা আলোক রশ্মিগুলো প্রায় সমান্তরাল বা প্যারালাল হয়। এই রশ্মিগুলো প্রথমে কর্নিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করে এবং কর্নিয়া সেগুলোকে বাঁকিয়ে দেয়। এরপর লেন্স আরও বাঁকিয়ে রেটিনায় ফোকাস করে। এবার যদি বস্তুটি আমাদের কাছে চলে আসে তাহলে সেখান থেকে আসা আলোক রশ্মি আর সমান্তরাল থাকে না, তাই রেটিনায় সঠিকভাবে ফোকাস করার জন্য লেন্সকে আরও বেশি আলোক রশ্মি বাঁকাতে হয়। এই কারণে সিলিয়ারি মাংসপেশি সংকুচিত হয়ে লেন্সকে আরও মোটা বা বেশি বক্র করে তোলে। ফলে আলোক রশ্মি ঠিক রেটিনায় ফোকাস হয় এবং আমরা কাছের বস্তুটিকেও স্পষ্টভাবে দেখতে পাই। এই প্রক্রিয়াকেই চোখের অ্যাকোমোডেশন বা ফোকাস সমন্বয় করার ক্ষমতা বলা হয়। কর্নিয়া বা লেন্সের মাঝখানে একটি স্বচ্ছ তরল থাকে যাকে অ্যাকুয়াস হিউমার বলা হয়। এভাবে একই লেন্স রেটিনার মাঝখানে জেলির মতো থাকে, তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এই দুই তরলের প্রায় 99% জল, বাকি 1% পুষ্টি উপাদান প্রোটিন। এগুলো চোখের ভেতরের চাপ ঠিক রাখে, চোখের গোলাকার আকৃতি বজায় রাখতে সাহায্য করে। আরেকটি বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রেটিনার যে ছবি তৈরি হয় সেটি আসলে উল্টো বা ইনভার্টেড, কারণ আমাদের চোখের লেন্স একটি উত্তল বা কনভেক্স লেন্স, আর উত্তল লেন্স বাস্তব ছবি তৈরি করে, তখন সেই ছবিটি সবসময় উল্টে হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি রেটিনার ছবি উল্টো তৈরি হয় তবে আমরা পৃথিবীকে সোজা দেখি কী করে? সহজভাবে বললে, রেটিনায় তৈরি হওয়া এই উল্টো ছবিকে আমরা মস্তিষ্ক সঠিকভাবে বিশ্লেষণ করে, তাই আমরা পৃথিবীকে সোজা দেখতে পাই। এ নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তবে মূল বিষয় হলো মস্তিষ্ক রেটিনা থেকে যে তথ্য পায় সেটাকে বাস্তব দৃশ্য হিসেবে ব্যাখ্যা করে। রেটিনায় সব বস্তুর ছবি উল্টোভাবে তৈরি হয়, কিন্তু মস্তিষ্কের কাছে সেটাই স্বাভাবিক তথ্য, তাই আমাদের কাছে পৃথিবী সোজাই মনে হয়। বিষয়টি অনেকটা পৃথিবীর ঘূর্ণনের মতো। আমরা পৃথিবীর সঙ্গে প্রতিনিয়ত ঘুরছি, কিন্তু সেটা অনুভব করি না, কারণ আমাদের চারপাশে সব কিছুই একসঙ্গে একই গতিতে চলছে। তাই তেমনি রেটিনার উল্টো ছবি তৈরি হলেও মস্তিষ্ক সেটিকে এমনভাবে ব্যাখ্যা করে যে আমরা সব কিছু স্বাভাবিক ও সোজা দেখতে পাই।